হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমরা একটি গুরুত্বপূর্ণ ইনকাম ট্যাক্স অথবা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অল্টারনেট ডিসপিউট রেজুলেশন আর এডিআর। আপনারা জানেন যে ইনকাম ট্যাক্স আইনের 2023-এর আওতায় 1 জুলাই 2024 তারিখে একটি নতুন এসআরও এডিআর প্রসেস নিয়ে জারি হয়েছে। এই এসআরও জারির ফলে অল্টারনেট ডিসপিউট রেজুলেশনস বিধিমালা 2012 রহিত হয়েছে। আজকে আমরা এই পরিবর্তনটি নিয়ে একটি আলোচনা করব। সেটা হচ্ছে আহ, যে আলোচনাটা তার মধ্যে থাকবে তা হচ্ছে কে এই অল্টারনেট ডিসপিউট রেজুলেশনস আবেদন করতে পারবে, কিভাবে করবে, এখানে কর কর্তৃপক্ষ কারা, তাদের করণীয় কি, উপযুক্ত কর্তৃপক্ষ বলতে কি বোঝানো হয়েছে, এই বিরোধীয় মামলার অনুমতি লাভের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের দায় ও দায়িত্ব, সহায়তাকারী কে, তার ফিস কি হবে এবং তার আপত্তি কি, তার বিরুদ্ধে যদি কোনো আপত্তি থাকে তাহলে করণীয় কি, এট দ্য সেম টাইম সহায়তাকারীর দায়িত্ব কর্তব্য। তা আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেখানে প্রথমে আসছে কে আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন একজন করদাতা যার কোনো মামলা ডিসিটি কর্তৃক অ্যাসেসড হয়েছে বা মূল্যায়িত হয়েছে। মূল্যায়িত হওয়ার পরে যদি উনি অসন্তুষ্ট থাকেন এবং তাহলে উনি আবেদন করতে পারবেন, কোনো পক্ষের কাছে এটি মামলাধীন থাকুক অথবা না থাকুক। তাহলে আবেদন করতে হলে কিভাবে করতে হবে সেই বিষয়টা নিয়ে আমরা যদি আলোচনা করি যে এই বিধিমালায়, এডিআর বিধিমালায় নির্ধারিত ফর্ম দেওয়া আছে। তফসিল ফর্ম 1-এ আবেদনটি করতে হবে 30 দিনের মধ্যে। অর্থাৎ আপনাকে অবহিত হওয়ার পূর্বে 30 দিনের মধ্যে অথবা আপনি নোটিশ পাওয়ার 30 দিনের মধ্যে এই এই এসএসসি কে অর্থাৎ বঞ্চিত পার্ট ট্যাক্স পেয়ার এই আবেদনটি করবেন। আবেদনের সময় তাকে 5 প্রস্থ আবেদন পত্র জমা দিতে হবে। আবেদনের সাথে ৳500 প্রতি কর বছর আবেদনের জন্য ৳500 ট্রেজারি চালানের সাপোর্টিং জমা দিতে, ট্রেজারি চালানের যে প্রমাণ সেটি জমা দিতে হবে। এট দ্য সেম টাইম হচ্ছে আপনার বিরোধীয় মামলার ক্ষেত্রে কর্তৃপক্ষের নিকট, উপযুক্ত কর্তৃপক্ষের নিকট থেকে আবেদন অনুমতিপত্র জমা দিতে হবে। একই সাথে নির্ধারিত ব্যক্তি দ্বারা এটিকে সাইন্ড হতে হবে। নির্ধারিত ব্যক্তি বলতে এখানে যে প্রতিষ্ঠান মামলাটি করবেন অথবা যেই ব্যক্তি মামলাটি করবেন তার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে বোঝানো হয়েছে। আমরা যদি আলোচনা করি, আমরা উপরে বলেছি যে উপযুক্ত কর্তৃপক্ষ বলতে কাকে বোঝানো হয়েছে। যদি কোনো মামলা ডিসিটি কর্তৃক অ্যাসেসড হওয়ার পরে এটা কারো কাছে ততক্ষণ পর্যন্ত আপিল না করা হয়ে থাকে তাহলে যেই কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে সেই কর্তৃপক্ষ হচ্ছে এখানে উপযুক্ত কর্তৃপক্ষ। একইভাবে যদি মামলাটি কোনো যুগ্ম কর কমিশনার, অতিরিক্ত কর কমিশনার অথবা কর কমিশনার আপিলের নিকট বিচারাধীন থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হচ্ছে এখানে উপযুক্ত কর্তৃপক্ষ। আপিলের ট্রাইব্যুনালে যদি থাকে তাহলে এডিআর প্রসেস বা বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার মধ্যে যেতে হলে সংশ্লিষ্ট রেজিস্ট্রার, উপরেজিস্ট্রার অথবা সহকারী রেজিস্ট্রারের নিকট আবেদন করতে হবে। যদি কোনো মামলা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারাধীন থাকে তাহলে সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিভাগে আপিল করতে হবে, অনুমতির জন্য আবেদন করতে হবে এর জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় ট্যাক্সেস লিগ্যালের নিকট, দ্বিতীয় সচিবের নিকট থেকে। এখানে বিরোধীয় মামলায় আবেদনের পরে কর্তৃপক্ষের কাজ হচ্ছে যদি এটি কোনো কমিশনার ট্যাক্স আপিল, অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট কমিশনার অফ অ্যাসোসিয়েট অ্যাডিশনাল কমিশনার আপিল অথবা কমিশনার ট্যাক্স আপিলের কাছে থাকে তাহলে এখানে বিচারাধীন মামলা আবেদনটি করতে হবে তফসিল 6 বর্ণিত ফর্মে এবং 3 কার্য দিবসের মধ্যে উক্ত কর্তৃপক্ষ তফসিল 7 বর্ণিত ফর্মে অনুমতি প্রদান করবেন। যদি মামলাটি আপিলের ট্রাইব্যুনালে থাকে তাহলে একইভাবে ফর্ম 6 আবেদন করতে হবে 5 কার্য দিবসের মধ্যে। আপিলের ট্রাইব্যুনাল আহ, তফসিল 7 বর্ণিত ফর্মে অনুমতি প্রদান করবে। একইভাবে যদি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বা আপিল বিভাগে বিচারাধীন থাকে তাহলে সংশ্লিষ্ট কোর্টের অনুমতির জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে কোনো টাইম ফ্রেম বা সময় নির্ধারণ করে দেওয়া হয়নি। আমাদের যেটা করতে হবে যে এখানে কর কর্তৃপক্ষ যাদের কথা আমরা বলেছি তাদের করণীয় কি। আবেদনটি গ্রহণ করার পর আবেদন গ্রহণকারীর প্রথম কাজ হচ্ছে সেটি তার নির্ধারিত রেজিস্টারে আপডেট করতে হবে।
তারিখ এবং সিল স্বাক্ষর দিয়ে সেটির একটি প্রাপ্তির স্বীকারপত্র ফর্ম তফসিল ২ এ আবেদনকারীকে প্রদান করতে হবে এবং পরবর্তী ১ কার্য দিবসের মধ্যে ৩ সেট আবেদনপত্র, আমরা পূর্বে বলেছি যে ৫ সেট আবেদনপত্র সাবমিট করতে হবে, সেখানে ৩ সেট আবেদনপত্র উনি আবেদন গ্রহণকারী হচ্ছে বোর্ডের নিকট অগ্রায়ণপত্র সহকারে প্রেরণ করবে। বোর্ড আবেদনপত্রটি পাওয়ার পর বোর্ডের কাজ হচ্ছে যে একজন মনোনয়নকারী নির্ণয় করা এবং মনোনয়নকারী নির্ধারণ করা, তার তফসিল ৮ এ বর্ণিত ফরমে ২ কার্য দিবসের মধ্যে অবহিত করা মনোনয়নকারীকে এবং পরবর্তী ২ কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট ৩ সেট নথি থেকে ২ সেট নথি হচ্ছে সহায়তাকারী অথবা কর কমিশনারের নিকট, সহায়তাকারী এবং কর কমিশনারের কাছে নিকট প্রেরণ করতে হবে। ফাইনালি বোর্ডের আরেকটি কাজ হচ্ছে যদি এই এডিআর এর কোনো ফলাফল আসে সেই ফলাফলটিকে এদের মতৈক্য হোক অথবা মত অনৈক্য হোক, সেখানে এই ফলাফলটিকে তফসিল 4 এ তফসিল 4 এ লিপিবদ্ধ করতে হবে। কর কমিশনার কাজ বোর্ড থেকে ইনফর্মড হওয়ার পরে কর কমিশনার কাজ হচ্ছে ৩ কর্মদিবসের মধ্যে ডিসিটির নিম্ন হয় এমন একজন কর্মকর্তাকে অনুমোদন করতে হবে তফসিল ৫ এর মাধ্যমে এবং এই অনুমোদনের বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষের যে বিভাগীয় প্রতিনিধি মনোনয়ন যাকে করা হয়েছে সে সম্পর্কে একটি কপি হচ্ছে আবেদনকারী এবং সহায়তাকারীকে অবহিত করতে হবে। সহায়তাকারীর কাজ হচ্ছে উনি যদি উনি মনোনীত হওয়ার পর নোটিশড হলে উনি জানলে সেটা আগে চিন্তা করবেন যে এখানে যে পক্ষগুলো আছেন এই পক্ষগুলোর মধ্যে কারোর সাথে তার কোনো সেলফ ইন্টারেস্ট অথবা কোনো স্বার্থের কোনো দ্বন্দ্ব আছে কিনা, যদি থাকে সেটা বোর্ডকে অবহিত করবেন এবং যদি উনি উপযুক্ত মনে করেন তাহলে উনি এখান থেকে অব্যাহতি নেবেন। পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সহায়তাকারী। এখন এই সহায়তাকারী ইজ দ্য মেন কি পার্সনস হিয়ার হু উইল resolve the dispute between the tax authority and the SSC. সো তো সহায়তাকারী হচ্ছে জেসিটি যুগ্ম কর কমিশনারের নিম্নহে এমন একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, জেলা ও দায়রা জজ এর নিম্নহে এমন একজন বাংলাদেশ এমন অথবা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা, আয়কর বিষয়ে অনূন্য ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এমন কোনো আইটিপি বা কর আইনজীবী। সহায়তাকারীর ফিস আগের আইনে যা ছিল তাই থাকলো, সেখানে হচ্ছে বিরোধীয় অ্যামাউন্ট অর্থাৎ যেই পরিমাণ অ্যামাউন্টের জন্য আবেদনটি করা হয়েছে টাকা সেই আবেদনের সেই অ্যামাউন্টের 10% অথবা ৫০,০০০ টাকা এই দুইটার মধ্যে যেটা কম সেটা হচ্ছে তার ফি। কিন্তু উল্লেখ্য এখানে ৫,০০০ টাকার নিচে কোনো ফি হবে না। আর এই ফি এর ১৫% 50% ৫০% জমা দিবেন হচ্ছে দিবেন সরকারি কর্তৃপক্ষ, সরকার বা সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ এবং বাকি 50% দিবেন হচ্ছে আবেদনকারী। আবেদনকারীর বিরুদ্ধে আবেদনকারীর বিরুদ্ধে যদি কোনো আপত্তি থাকে কোনো আহ, কোনো মামলায় কোনো মামলায় যাকে মনোনয়নকারী সহায়তাকারী নির্ণয় করা হয়েছে তার বিরুদ্ধে যদি আবেদনকারী অথবা আহ, বিভাগীয় কর্তৃপক্ষের প্রতিনিধি যদি অসন্তুষ্ট থাকেন অথবা যুক্তিসঙ্গত কোনো কারণ থাকেন তাহলে উনি বোর্ডের নিকট লিখিত আবেদন করবেন। আবেদন প্রাপ্তির ১৫ কর্মদিবসের মধ্যে তদন্তপূর্বক বোর্ড যথোপযুক্ত সিদ্ধান্ত নেবেন। এক্ষেত্রে পরিবর্তন অথবা বাতিলও করতে পারেন যদি উপযুক্ত মনে করেন এবং আহ, তাহলে ওই মনোনীত ব্যক্তিকে যে সহায়তাকারী লিস্ট থেকেও বাতিল করতে বোর্ড পারবেন। সহায়তাকারীর দায়িত্ব আপনারা জানেন, সহায়তাকারীর প্রথম দায়িত্ব হচ্ছে তার কাছে যখন বিষয়টি আসবে বোর্ড তখন যাকে অবহিত করবে সে এই এডিআর এর নিষ্পত্তির সিদ্ধান্ত বা বিষয়সমূহ নিষ্পত্তির বা সিদ্ধান্তের বিষয়সমূহ আগে উনি নির্ধারণ করবেন। তারপর হচ্ছে এই যে এডিআর প্রসেসটি সেটি কিভাবে পরিচালিত হবে, এটা পদ্ধতিটা কি হবে, কাঠামো কি হবে সেটা নির্ধারণ করবেন। আলোচনাটা কোথায় হবে, কিভাবে হবে এই সময় নির্ধারণ করবেন। একইভাবে তফসিলে একে বর্ণিত ফর্মে আবেদনকারী ও বিভাগীয় প্রতিনিধিকে নোটিশ প্রদান করবেন এবং উভয় পক্ষেরকে সময় উল্লেখপূর্বক অতিরিক্ত প্রয়োজনীয় দলিলপত্র সাবমিট করার জন্য অনুরোধ করবেন। তফসিল ৯ বর্ণিত ফর্মে আবেদন ও শর্ত সমূহ পালিত হইয়াছে কিনা সেই মর্মে ডিসিটিকে অনুরোধ করবেন। অর্থাৎ আবেদনকারী যে আবেদনটি করেছেন সেটি যতগুলো কন্ডিশনস মেনে করা উচিত সেটা ফুলফিল করেছেন কিনা এই বিষয়ে হচ্ছে উনি ডিসিটি কে অবহিত করবেন।
তফসিল 10 এ বর্ণিত ফর্মে পত্র দ্বারা উপকর কমিশনার নিকট হইতে এই আয়কর সংক্রান্ত যত নথি আছে এই নথিগুলো উনি তলব করতে পারবেন, উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতা করবেন এবং প্রযোজ্য ক্ষেত্রে যদি মনে করেন এই প্রক্রিয়াটি উনি বাতিল করতে পারবেন। সহায়তাকারীর আরো কাজ হচ্ছে যদি মতানৈক্য পৌঁছায় তাহলে মতানৈক্য পৌঁছানো মতৈক্য না হয় তাহলে না হওয়ার কারণ উল্লেখপূর্বক 7 কর্মদিবসের মধ্যে বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন। একইভাবে যদি মতৈক্য হয় তাহলে মতৈক্যের যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তটি উল্লেখপূর্বক বিরোধ নিষ্পত্তির যে অর্থ নির্ধারণ করা হয়েছে সেই অর্থ পরিশোধ বা আদায় এবং ফেরত প্রদানের সময় ও পদ্ধতি উনি নির্ধারণ করবেন। আবেদনের বহির্ভূত কোনো বিষয় নিয়ে কার্যক্রম গ্রহণ করবেন না। সে ফর আবেদনকারী তার আবেদনে ২ টি বিষয় উল্লেখ করেছেন। এর বাইরে অন্য কোনো বিষয় নিয়ে উনি ৩ টি অথবা নতুন করে কোনো ক্লজ, কোনো গ্রাউন্ডস অফ আপিল এড করতে পারবেন না। আইনের ধারা ৩০৪, আইনের ধারা বলতে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এর ধারা ৩০৪ এর উপধারা ৮ এ বর্ণিত সময় ও মাসের মধ্যে বিরোধ নিষ্পত্তির সময়ের মধ্যে অর্থাৎ ৩ মাসের মধ্যে এই বিরোধটি নিষ্পত্তি করবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই ছিল আপনাদের এই এডিআর সংক্রান্ত নতুন আইন ২০০০ নতুন আইনের আলোকে যে পরিবর্তনগুলো এসেছে তা আপনাদের কাছে জানালাম। আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আহ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।